একই পরিবারের চারটি তাজা প্রাণ, রক্তে ভেসে যাওয়া ছাদ, সিঁড়ি আর শোবার ঘরের ঠান্ডা মেঝে। একজন সাবেক সম্মানিত শিক্ষক, তার অর্ধাঙ্গিনী স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করার সম্ভাবনাময় তরুণী মেয়ে আর মাত্র 12 বছরের এক নিষ্পাপ শিশু। একটি সুসংগঠিত হাসি খুশি সংসার মুহূর্তের মধ্যেই রূপ নিল রক্তস্নাত এক বিভীষিকাময় শ্মশানে। বাহ্যিকভাবে মনে হয়েছিল এটি হয়তো নিছকই এক নৃশংস ডাকাতির ঘটনা, কিন্তু রক্তের দাগ শুকানোর আগেই পুলিশ প্রশাসন দাবি করে বসল এক অভূতপূর্ব ও গা শিউরে ওঠার তথ্য। ছাদে বসে ইয়াবা সেবনে বাধা দেয় নাকি এক লহমায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আস্ত একটি পরিবারকে। কিন্তু জনমনে এবং রাজনীতির ময়দানে যখন তৈরি হয়েছে তীব্র সন্দেহ আর ক্ষোভের আগ্নেয়গিরি, তখন প্রশ্ন ওঠে, সত্যি কি এটি সাধারণ দুই মাদকসেবীর হঠাৎ নেওয়া কোনো হঠকারী সিদ্ধান্ত, নাকি এই ভয়াবহ গণহত্যার পর্দার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে অন্য কোনো গভীর রহস্যময় ও কুৎসিত সত্য। রংপুর নগরীর অন্যতম শান্ত নিরিবিলি এলাকা কামাল কাছনার মাছুয়াপাড়া অবসরপ্রাপ্ত জেলা স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং জেলা স্কুলের 5ম শ্রেণীর ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীকে নিয়ে সেখানেই বসবাস করতেন। প্রতিবেশীদের কাছে অত্যন্ত সৎ, মার্জিত ও বিবাদহীন পরিবার হিসেবে সুনাম ছিল তাদের। কিন্তু সেই নিভৃত নীর যে এমন এক নরককুণ্ডে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। থমথমে এক শনিবারের বিকেলে বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে যখন দুর্গন্ধ ভেসে আসতে শুরু করে, তখনই স্বজন ও স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে চারটি গলিত মরদেহ। মুহূর্তের মধ্যে পুরো রংপুর নগরী স্তব্ধ, আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশের প্রাথমিক তদন্তে দ্রুত গ্রেপ্তার করা হয় দুই তরুণকে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। মুগ্ধ কাজ করেন সিটি বাজারের মাছের দোকানে, আর সিদ্ধার্থ প্রায় 8 বছর ধরে নগরীর একটি জুয়েলারি দোকানে স্বর্ণের কারিগর হিসেবে নিয়োজিত। পুলিশের সরকারি ভাষ্য মতে গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের একটি ভবনের ছাদ ডিঙিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3তলা বাড়ির ছাদে উঠেছিল তারা। তাদের উদ্দেশ্য ছিল নিরিবিলিতে ইয়াবা সেবন করা, কিন্তু ছাদে কিসের যেন শব্দ পেয়ে কৌতূহলবশত উপরে যান গৃহকর্তা গণপতি চক্রবর্তী। পরিচিত দুই তরুণকে নিজের বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে দেখে তিনি তীব্র প্রতিবাদ জানান এবং বাধা দেন। আর ঠিক তখনই নিজেদের গোপন অপরাধ প্রকাশ হয়ে যাওয়ায় আশঙ্কায় ঘাতক রূপ ধারণ করে ওই দুই তরুণ। কাঁধে থাকা গামছা দিয়ে পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রায় 4-5 মিনিটের নির্মম ধস্তাধস্তির পর ছাদেই ঢলে পড়েন শিক্ষক, কিন্তু রক্তের এই বীভৎস তাণ্ডব সেখানেই শেষ হয়নি। স্বামীর গোঙানি আর অস্পষ্ট শব্দ শুনে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কিন্তু মাঝপথেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘাতকরা। গামছা পেঁচিয়ে সিঁড়িতেই নিস্তব্ধ করে দেওয়া হয় তাকে। মায়ের শেষ আকুতি আর চিৎকার শুনে ছুটে এসেছিলেন 25 বছর বয়সী মেয়ে প্রার্থী চক্রবর্তী, কিন্তু ঘাতকদের করুণা হয়নি, তাকেও মুখে ও গলায় রশি পেঁচিয়ে চিরতরে নীরব করে দেওয়া হয়। সবশেষে ঘাতকরা প্রবেশ করে ঘরের ভেতরে, যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল 12 বছরের ছোট্ট শিশু প্রিয়ম। ঘাতকদের চিরে ফেলার অপরাধে দুই তরুণ একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই নিষ্পাপ শিশুর ওপর। কাপড়ে পেঁচিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় তাকে, যার যন্ত্রণায় শিশুটির চোখ পর্যন্ত ঠিকরে বের হয়ে এসেছিল। চোখের কোণ দিয়ে রক্ত চুইয়ে পড়া সেই অবোধ শিশুর লাশ যেন পুরো সমাজের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দেয়। চারটি প্রাণ কেড়ে নেওয়ার পরও ঘাতকদের ভেতরে বিন্দুমাত্র অপরাধ বোধ কিংবা ভয়ের লেশমাত্র ছিল না। 4 জন মানুষের নিথর লাশের পাশে রক্তস্নাত বাড়িতে তারা অবস্থান করে ঘন্টার পর ঘন্টা প্রিয়মের ঘরের বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে, ফ্রি স্কুলের পরম আরামে খেজুর ও শশা বের করে খায় এবং ঘটনাস্থলে পুনরায় সেবন করে ইয়াবা। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় যখন পুরো এলাকা জনশূন্য ও রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখন আলমারি ও ড্রয়ার তছনছ করে স্বর্ণালঙ্কার পকেটে পুরে এবং একটি পরিকল্পিত ডাকাতির নাটক সাজিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। পুলিশকে বিভ্রান্ত করতে এবং আলামত নষ্ট করতে ঘরের 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হয়। কিন্তু এখানেই শেষ নয়। পুলিশ প্রশাসন যখনই ইয়াবা সেবনে বাধার সহজ ও নাটকীয় গল্প সামনে এনে মামলাটির দ্রুত জবনিকাপাত ঘটাতে চাইছিল, ঠিক তখনই স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন এবং বিশিষ্ট নীতি নির্ধারক মহলে দেখা দেয় গভীর অবিশ্বাস। রংপুর নগরীর সর্বস্তরের মানুষের সোজা প্রশ্ন, দুটি সাধারণ তরুণ যারা সামান্য মাছের দোকান আর জুয়েলারিতে কাজ করে, তারা কি কোনো বড় ধরনের অদৃশ্য মদত ছাড়া একা একটি 3তলা বাড়ির 4 জন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে একে একে ঠান্ডা মাথায় হত্যা করতে পারে? কিভাবে তারা হত্যার পর কয়েক ঘন্টা ধরে সেই বাড়িতে অবস্থান করে গোসল করে, ফ্রিজার খাবার খায় আর মাদক সেবন করে?
নাকি পুরো স্ক্রিপ্টের আড়ালে মূল অপরাধীদের আড়াল করার এক সুপরিকল্পিত অপচেষ্টা চলছে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। রংপুর শহরের আইন শৃঙ্খলা বাহিনীর অতীত তদন্তের রেকর্ড নিয়ে জনমনে বহু আগে থেকেই বড় ধরনের অসন্তোষ রয়েছে। কয়েক বছর আগের আন্তর্জাতিকভাবে আলোচিত জাপানি নাগরিক হোশিকুনিও হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছেন স্থানীয় সচেতন মহল। সেই সময়ও পুলিশ তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন ডেকে নির্দোষ ব্যক্তিদের অপরাধী বানিয়ে পেশ করেছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস পর আসল রহস্য উন্মোচিত হলে পুলিশকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। আজকের এই মাছুয়াপাড়ার 4 খুনের ট্র্যাজেডিতেও কি এক ইতিহাস নতুন করে তার কলঙ্কিত পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন অনুসন্ধানে উঠে আসে গণপতি চক্রবর্তীর নতুন বাড়ি নির্মাণের পেছনের এক পুরনো কলঙ্কিত বিপজ্জনক ইতিহাস। এলাকার অধিবাসীদের গোপন তথ্যানুযায়ী গণপতি চক্রবর্তী যখন তার 3তলা বাড়িটি নির্মাণ করছিলেন, তখন স্থানীয় একটি সুসংগঠিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সিন্ডিকেট তার কাছে মোটা অঙ্কের চাঁদার দাবি করেছিল। সোজা স্বভাবের এই শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। বিষয়টি তখন প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে কি সেই পুরনো বকেয়া চাঁদার শোধ তুলতে এবং প্রতিবাদী শিক্ষককে চরম শিক্ষা দিতেই পেশাদার কোনো চক্রকে দিয়ে ঘটানো হয়েছে এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড? ইয়াবা সেবনের ধোঁয়াশা কি তবে সেই বিষাক্ত চাঁদাবাজ সিন্ডিকেটকে রাষ্ট্রীয় নজর থেকে আড়াল করার এক সুচিন্তিত কভার স্টোরি? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। মামলার আলামত হিসেবে ঘর থেকে একটি স্বর্ণের চুড়ি আগুনে পরীক্ষা করার চিহ্ন পাওয়া গেছে। প্রশ্ন ওঠে, একজন সাধারণ মাদকসেবী কি এত বড় গণহত্যার পর আলামত নষ্ট করতে মোবাইল ফোন ডিটারজেন্ট পানিতে চুবিয়ে রাখবে এবং নিখুঁতভাবে আগুনের স্বর্ণের খাঁটিত্ব পরীক্ষা করবে? এটি কি সাধারণ কোনো তাৎক্ষণিক অপরাধ, নাকি সুপরিকল্পিত কোনো স্বর্ণ ডাকাতি ও পরিকল্পিত খুনের নকশা, যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদককে কেবল একটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? রহস্যের অন্ধকার আরও ঘনীভূত হয় যখন সীমান্ত সংলগ্ন ও বৈদেশীয় সংযোগের বিষয়টি সামনে আসে। এলাকার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের একাংশের দাবি, নিহতের পাশের বাড়িতে প্রায়শই সীমান্ত পারের কিছু অজ্ঞাত পরিচয়ের সন্দেহভাজন ব্যক্তি ও দূরসম্পর্কের আত্মীয়দের আনাগোনা ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের আগেও পরে সেই সন্দেহভাজনদের ভূমিকা কি ছিল, কিংবা তাদের সাথে কোনো পুরনো দ্বন্দ্ব ছিল কিনা সে বিষয়ে তদন্তকারী সংস্থা কেন পুরোপুরি নীরব? কেন সেই দৃষ্টিকোণটি খতিয়ে না দেখে তাড়াহুড়ো করে তদন্তের ইতি টানার চেষ্টা চলছে? আজ রংপুরের রাজপথে তীব্র আগ্নেয়গিরির উত্তাপ। জেলা স্কুলের হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগণ ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেমে এসে প্রতিবাদে ফেটে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, পুলিশের সাজানো এই বানোয়াট গল্প তারা কোনোভাবেই মেনে নেবে না। বিরোধী রাজনৈতিক দল জামায়াত ইসলামের স্থানীয় শীর্ষ নেতারা সরাসরি নিহতের বাড়ি পরিদর্শন করে পুলিশের দাবিকে নাকচ করে দিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, সামান্য মাদক সেবনে বাধা দেয় একটি পরিবারের সবাইকে একে একে চিনে ফেলার ভয়ে হত্যা করা হয়েছে। এই অবিশ্বাস্য কাহিনী ডালপালা মেলে মূল ঘটনাকে আড়াল করার পায়তারা মাত্র। পুলিশ যদি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে না ধরে, তবে রংপুর জুড়ে গড়ে তোলা হবে তীব্র গণ আন্দোলন। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানবিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে অসত্য তথ্য ছড়াতে এবং ঘোলা পানিতে মাছ শিকারের নোংরা খেলায় মেতে উঠেছে। একটি সাজানো সংসার এক রাতেই রক্তে ভেসে গেল, 4টি স্বপ্ন চিরতরে হারিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। একটি নিষ্পাপ শিশুর করুণ আর্তনাদ আর রংপুর জেলা স্কুলের একজন প্রবীণ শিক্ষকের রক্ত আজ দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ইয়াবার বিষাক্ত ছায়া, স্থানীয় শক্তিশালী সিন্ডিকেটের অশুভ থাবা, নাকি সুদূর প্রসারী কোনো আন্তর্জাতিক রহস্য? কোনটি এই নৃশংস বিভীষিকার আসল চালিকা শক্তি? প্রশাসন কি পারবে সব প্রভাব ও বাধার ঊর্ধ্বে উঠে আসলে সত্যকে উন্মোচিত করতে? রংপুরের এই নিভৃত পাড়ায় 4 জন মানুষের যে আকস্মিক চিৎকার থামিয়ে দেওয়া হলো, তার প্রকৃত নেপথ্যে কাহিনী কি কোনোদিন আলোর মুখ দেখবে, নাকি ইতিহাস এবং প্রশাসনিক ফাইলের আড়ালে চিরতরে চাপা পড়ে যাবে 4 তাজা প্রাণের বিচার চাওয়ার এই নীরব হাহাকার?